হলো যে ধরেন আপনি একটা রেস প্রতিযোগিতায় গেলেন, দৌড় প্রতিযোগিতায় গেলেন, ওইখানে যাওয়ার পরে আপনার সাথে আরো 10 জন প্রতিযোগী আছে। তো আপনাকে প্রথম পজিশনে যেতে হলে কি করতে হবে? প্রথম কনসেপ্ট, সবার কাছ থেকে আনসার চাই। ধরেন আপনি একটা দৌড় প্রতিযোগিতায় গেছেন, ওইখানে যাওয়ার পরে আরো 10 জন প্রতিযোগী আছে। তো আপনাকে যদি ফার্স্ট পজিশনে যেতে হয় তাহলে কি করতে হবে? ওকে, প্রথম আনসার আমরা পেলাম জুড়ে দৌড়াতে হবে। জুড়ে দৌড়াতে হবে। সিম্পল ভাবে যদি আমরা লজিক্যাল জিনিস দেখি, ওই 10 জনরে বিট করতে হবে, ওই 10 জনরে পিছনে ফেলে তারপরে আমাকে প্রথম পজিশনে যেতে হবে। এটাই তো, যে আমার ওই 10 জনের চেয়ে ভালো পারফরমেন্স করতে হবে, ভালো পারফরমেন্স করার পরে স্পিড আপ রাখতে হবে, স্পিড আপ রাখার পরে আমি প্রথম পজিশনে যেতে পারবো। গুগলের ক্ষেত্রে যদি সেম কথাটা ভাবেন, তাহলে ভাবেন যে আপনার ওয়েবসাইটটাকে যদি প্রথম পজিশনে নিয়ে যেতে চান, তাহলে কিন্তু আপনার যে কম্পিটিটরগুলো আছে বা আপনার উপরের যে ওয়েবসাইটগুলো আছে তাদেরকে কি করতে হবে বলেন তো? তাদেরকে কি করতে হবে? ওই যারা যারা আপনার সামনে আছে তাদের পেছনে ফেলতে হবে, তাদেরকে পেছনে ফেলতে হবে। আপনি যদি এই কনসেপ্টটা ধরতে পারেন, তাহলে আজকের যে ক্লাস এবং আগামীতে যে ক্লাসগুলো আসবে এগুলো আপনাদের কাছে খুব ইজি হয়ে যাবে। বুঝা গেছে? তো আমরা ধরে নিলাম যদি আমার একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করতে হয়, তাহলে আমার যে কম্পিটিটরগুলো আছে বা আমার সামনের যে ওয়েবসাইটগুলো আছে অথবা 1 থেকে 10 নাম্বার পজিশনে যারা আছে তাদেরকে বিট করতে হবে। লেটস সি এন এক্সাম্পল। চলেন আমরা একটা এক্সাম্পল ধরি। ধরেন আমি একজন ওয়েডিং ফটোগ্রাফার, অনেক ভালো ফটোগ্রাফি করি, বাট আমি অনলাইনে কোনো কিছুই করতে পারতেছি না। জাস্ট মাথায় রাখেন আমি একজন ওয়েডিং ফটোগ্রাফার। তাহলে আমি যদি এটা নিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করি, তাহলে আমার টার্গেটেড কিওয়ার্ডটা কি হবে? আমি একজন ওয়েডিং ফটোগ্রাফার, আমার টার্গেটেড কিওয়ার্ডটা কি হবে? ওয়েডিং ফটোগ্রাফার অথবা ওয়েডিং ফটোগ্রাফি। ভেরি গুড। এখন আমরা ওই যে একটু আগে যে কনসেপ্টটা বলছি এই কনসেপ্টের এগেইনস্টে আসি। ধরেন এখন আমার ওয়েডিং ফটোগ্রাফার এই কথাটা লিখে যদি গুগলে কেউ সার্চ করে, আমার ইন্টেনশন হলো যাতে করে আমারে প্রথম পজিশনে সে খুঁজে পায়, এখন আমরা একটা জিনিস জানলাম একটু আগে, যে আমাদেরকে কিন্তু প্রথম পজিশনে যাওয়ার জন্য একটা জিনিস করতে হবে, জাস্ট একটা জিনিস করতে হবে। এই জিনিসটা কি বলেন তো? ওই জিনিসটা কি? ওয়েডিং ফটোগ্রাফার নিয়ে যারা টপ পজিশনে আছে তাদেরকে সরাইতে হবে। সিম্পল লজিক, ওয়েডিং ফটোগ্রাফি নিয়ে যারা প্রথম পজিশনে আছে তাদেরকে সরাইতে হবে। ওকে, তাদেরকে সরাইতে হবে। এই সিম্পল লজিকটা বুঝতে পারছেন? ওকে, তাহলে আজকে আমরা একটা কথা মাথার মধ্যে সবাই সেট করে নেই, আজকে যে আমরা অন পেজটা জানবো, এই অন পেজের জন্য আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা কি থাকবে? আজকের পুরো ক্লাস জুড়ে আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা কি থাকবে? ওয়েডিং ফটোগ্রাফার কথাটা আজকে আমাদের মাথার মধ্যে গেঁথে নেন, যে এই কথাটা নিয়ে আমরা অন পেজের পুরো কনসেপ্ট ক্লিয়ার করে যাব। এবং অবশ্যই আজকে ক্লিয়ার না করে আমরা ক্লাস এন্ড করব না, যতক্ষণ পর্যন্ত অন পেজের এই কনসেপ্টটা ক্লিয়ার হইছে, যতক্ষণ পর্যন্ত এই অন পেজের কনসেপ্টটা আপনারা বলবেন নিজের মুখে যে ভাই ক্লিয়ার হইছে, ততক্ষণ পর্যন্ত আমি অন পেজ আপনাদের বুঝাইতেই থাকবো। যদি রাত গিয়ে সকাল হয়, সকাল গিয়ে দুপুর, দুপুর গিয়ে সন্ধ্যা, যতক্ষণ পর্যন্ত না আমার প্রত্যেকটা স্টুডেন্ট এখানে 38
আমিও বলবো যে আমার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। 38 পিপলস যখন বলবে যে ভাই অন পেজ নিয়ে কোনো ধরনের প্রবলেম নাই, তখন আমরা অন পেজ প্র্যাকটিক্যালে যাব। এর আগে আমরা অন পেজ প্র্যাকটিক্যালে যাব না। ওকে, তো আমরা এখানে ওয়েডিং ফটোগ্রাফার মিউট করেন ভাই, মিউট করেন, যেই পুট করতেছেন মিউট করেন। আচ্ছা, আমরা এই গুগলে করি, আমরা গুগল ইউএসএ তে করে আসি। আমরা এখানে ওয়েডিং এখন দেখেন আমার ক্লায়েন্টের আচ্ছা মাই ওয়েড বিডি আছে, বাংলাদেশি ওয়েডিং ফটোগ্রাফার আছে, যেটাই আসছে। এখন দেখেন আমার ক্লায়েন্টের ইন্টেনশন কি থাকবে। যদি কেউ ওয়েডিং ফটোগ্রাফার হয়, আমার ক্লায়েন্ট হয়, তার ইন্টেনশন কিন্তু এই জায়গায় থাকবে, তার গোলটা কিন্তু এই জায়গায়, এই তিনটা জায়গা থেকে একটা জায়গা তার নিতে হবে। যদি প্রথম পজিশন নিতে পারে তাহলে তো ভেরি গুড, এইটা নিতে পারলে তো গুড, আর এইটা যদি না হয় তার এইটা এই 3 নাম্বার পজিশনে তাকে থাকতে হবে। এই 3 নাম্বার পজিশনে থাকার জন্য অন পেজ এসইওটা 60% কাজে লাগবে, তার অন পেজ এসইওটা 60% এর মতো কাজে লাগবে, আর বাকিগুলা ব্যাকলিংকস। ওকে, চলেন আমরা একটা শীট রেডি করে ফেলি। আজকের তাজা খবর কি, অন পেজ এসইও একটা শীট রেডি করে ফেলি। শীটের নাম হলো অন পেজ এসইও ক্লাস নাম্বার 7। এখন আমরা অন পেজ এসইও নিয়ে একটা ওয়েবসাইট ওপেন করি। ধরেন আমরা একটা ওয়েবসাইট ওপেন করি। এই ওয়েবসাইট ওপেন করার পরে গুগলের যে রোবটটা আছে, এই রোবট প্রথমে কি দেখবে বলেন তো? গুগলের যে রোবটটা আছে, এই রোবটটা প্রথমে কি দেখবে? এই ওয়েবসাইটে ঢোকার পরে প্রথমে কি দেখবে? আমি ওই দিন বলছিলাম প্রথমে তার চোখে কি পড়বে, সবাই বলেন তো। প্রথমে কি পড়বে? ইউআরএল। তো আমাদের প্রথম কনসেপ্টটা হলো ইউআরএল সম্পর্কে জানা। কেমন? ইউআরএলটা কি ধরনের হবে অন পেজের জন্য। এখন অন পেজের জন্য ইউআরএলটা আমরা ধরে নিলাম সর্বপ্রথম দরকার। এই ইউআরএল জিনিসটা সর্বপ্রথম দরকার। তার কারণটা হলো যখন গুগলের রোবট আমাদের ওয়েবসাইট ভিজিট করতে আসবে, তখন সে প্রথমে এই ইউআরএলটা দেখবে। তো প্রথম প্রশ্ন এবং প্রথম আনসার, তাহলে হৃদয় ভাই অন পেজের জন্য ইউআরএল কিভাবে সেট আপ করব? অন পেজের জন্য ইউআরএল সেট আপ করবেন, মাথার মধ্যে এখন ঢুকাই নেন। যখন আমরা ইউআরএলটা দিব, তখন ইউআরএল এর মধ্যে আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা সুন্দর করে রেখে দেব। ইউআরএল এর মধ্যে সুন্দর করে রেখে দেব। প্রথম প্রশ্ন, ইউআরএল এর জন্য অন পেজ কিভাবে করব? প্রথম আনসার হলো ইউআরএল এর মধ্যে সুন্দর করে আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা রেখে দেব। প্রথম কনসেপ্ট হলো ইউআরএলটা কে কে বুঝতে পারছেন? ইউআরএল এর অন পেজ করার জন্য, ইউআরএল এর অন পেজের জন্য কি করতে হবে? আমাদের টার্গেটেড যে কিওয়ার্ডটা থাকবো, এই টার্গেটেড কিওয়ার্ডটা আমরা ইউআরএল এর মধ্যে রেখে দেব। এখন আমরা চলেন এক্সাম্পল দিয়ে দেখি যে ইউআরএল এর মধ্যে কিভাবে টার্গেটেড কিওয়ার্ডটা রাখবো। আসলে আমার মাইক্রোফোনটা তো সেট আপ হয়েছে না ভালো করে, কালকে সেট আপ করবো, আজকে কোনোভাবে কষ্ট করে ক্লাস নিয়ে দেবো। ওকে, তো চলেন আমাদের ইউআরএলটা দেখি। এটা হলো ইউআরএল এর জন্য আমাদের প্রথম অন পেজ কনসেপ্ট হলো, অন পেজটা কি করতে হবে? টার্গেটেড কিওয়ার্ড মাস্ট বি অন ইউআরএল। এক্সাম্পলটা দিয়ে দিই আমরা। ধরেন আমার ক্লায়েন্টের ওয়েবসাইট abc.com, তারপর একটা স্ল্যাশ থাকবে নরমালি, আর তারপরে আমার টার্গেটেড কিওয়ার্ডটা হলো ওয়েডিং, একটা হাইফেন থাকবে,
দেন ফটোগ্রাফার। এখন হৃদয় ভাই এই হাইফেনটা কেন থাকবে? এই হাইফেনটা থাকবে কারণ এই হাইফেন দ্বারা প্রতিটা ওয়ার্ডে আলাদা করা হয়, প্রতিটা ওয়ার্ডে আলাদা করা হয়। তো আমাদের যদি ইউআরএল সেট করতে হয়, ইউআরএল এর মধ্যে আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা রাখতে হবে। আমি নরমালি টার্গেটেড কিওয়ার্ডটা এখানে রেখে দিছি। ইউআরএলটা কে কে বুঝতে পারছেন? এখন আমারে বলেন যে ইউআরএলটা কে কে বুঝতে পারছেন? হাসিবুল ভাই, এই ক্ষেত্রে আপনাদের দুই ধরনের জিনিস ফেস করতে হবে। যদি ক্লায়েন্ট আপনার জন্য অন পেজ এসইও অডিট চায়, তাহলে আপনি বলে দিবেন যে আপনি এইভাবে ইউআরএল ফিক্স করেন। যদি ক্লায়েন্ট আপনার কাছে অন পেজ সার্ভিসের জন্য আসে, তাহলে কিন্তু আপনার নিজে সেট আপ করে দিতে হবে। আমাদের নেক্সট ক্লাসটাই থাকবে কিভাবে ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য অন পেজটা ফিক্স করবেন। কেমন? আজকে শুধু জেনে নেন যে অন পেজ ফিক্স করার জন্য আমরা কিভাবে প্রসেসগুলো করব। কে কি ক্লিয়ার বলেন তো? কার কার কনফিউশন আছে ইউআরএল নিয়ে? কিরকম মনে হইতেছে? ক্লাইম্যাক্স মুভি জাস্ট রান হয়েছে। হ্যাঁ, মুভি জাস্ট রান হয়েছে। সাইদা নাসিরা আপু, আপনি ইউটিউব দেখে নিন, আই থিঙ্ক আপনি বুঝতে পারবেন। সাইদ নাসির আপু। তারপর আমি আবার বলবো নো ওরি, আমি আবার বলবো। ওকে, তো চলেন একটা ভিজুয়ালাইজেশনে যাই, আমরা সবাই মিলে ভিজুয়ালাইজেশনে যাই। আমরা জাস্ট একটা সিনেমায় ঢুকতে যেতেছি, যে সিনেমার লেন্থ হবে 1 ঘন্টা 20 মিনিট। তো 1 ঘন্টা 20 মিনিটের প্রথম অংশে আমরা দেখি যে মানে আর কি দুইটা ভাই মেলাতে গিয়ে হারাই গেছে। বুঝছেন? দুইটা ভাই মেলাতে গিয়ে হারাই গেছে। তো দুইজনই একত্রে হওয়ার চেষ্টা করতেছে। দুইজনের হাতে ওয়েডিং ফটোগ্রাফারের একটা তকমা লাগাইল আছে। তো আমরা ওই ওয়েডিং ফটোগ্রাফারের উপর ডিপেন্ড করে কিভাবে দুইটা ভাইরে এক করতে পারি। আমাদের কনসেপ্ট হলো এই হারানো দুইটা ভাইরে এক করব, এবং এক করার পরে যখন দুইটা হারানো ভাই একত্রিত হয়ে যাবে, তখন ক্লায়েন্টের ওয়েবসাইট র্যাঙ্কে চলে আসবে। ওকে, চলেন আমরা ইউআরএল সম্পর্কে যা জানার জেনে গেছি, যা বুঝার বুঝে গেছি। তো আমরা যদি অন পেজ করতে যাই, আমাদের প্রথম ইম্পর্টেন্ট জিনিসটা কি? প্রথম ইম্পর্টেন্ট জিনিস হলো আমাদের ইউআরএলটা ফিক্স করতে হবে। এখন ইউআরএল ফিক্স করার জন্য কি করতে হবে? আমাদের ক্লায়েন্ট আমাদের যে টার্গেটেড কিওয়ার্ডটা দিবে, ওই টার্গেটেড কিওয়ার্ডটা চোখ বুঝে ইউআরএল এর মধ্যে ফিক্স করে দিতে হবে। আমাদের ক্লায়েন্ট আমাদের যে টার্গেটেড কিওয়ার্ডটা দিবে, ওই টার্গেটেড কিওয়ার্ডটা আমরা আরামসে ইউআরএল এর মধ্যে ফিক্স করে দিব। এখন ধরেন ক্লায়েন্টের টার্গেটেড কিওয়ার্ড হলো রিয়েল এস্টেট, আর তার ওয়েবসাইট হলো abc.com। এখন আপনি কিভাবে ইউআরএল ফিক্স করবেন? ক্লায়েন্টের ওয়েবসাইট হলো abc.com, ক্লায়েন্টের টার্গেটেড কিওয়ার্ড হলো রিয়েল এস্টেট। লেটস, আপনারা সবাই অ্যান্সার দেন। না মতিউর ভাই, আপনারটা হয় নাই। হ্যাঁ, অলি আহমেদ ভাই, আপনারটা ঠিক আছে। হ্যাঁ মতিউর ভাই, রিয়েল স্টেট বানান ভুল করছেন। ওকে 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 ওকে, ওকে চলেন আমরা কনসেপ্টটা বুঝতে পারছি। এখন ধরেন আমার ক্লায়েন্টের এইটা ওয়েবসাইট, তারপরে রোবট কি দেখবে? আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের প্রথম যে জিনিসটা দেখার সে দেখে নিছে, ইউআরএলটা দেখে নিছে। এখন সে কি দেখবে? ইউআরএল এর পরে কি দেখবে বলেন তো? ইউআরএল এর পরে কি দেখবে? ইউআরএল পরে দেখবে টাইটেল। এখন টাইটেলটা আমরা কিভাবে ফিক্স করব? এসইওটা সম্পর্কে একটা জিনিস বলি, যারা এই কনসেপ্টটা বুঝতে পারবেন,
এসইও বলতে হলো, এসইও মানে হলো একটা গেম, বুঝা গেছে? এসইও মানে হলো একটা গেম। কিসের গেম? কিওয়ার্ডের গেম। যে ভালোভাবে কিওয়ার্ডটা ফোকাস করে অপটিমাইজ করতে পারবে সেই উইনার। এই গেমের কনসেপ্টটা হলো আপনি কিওয়ার্ড নিয়ে খেলেন, যত ভালো কিওয়ার্ড নিয়ে খেলতে পারবেন আপনি তত বেশি আপনি উইনার, বুঝতে পারছেন? এখন যদি ক্লায়েন্ট আপনারে শুধু কিওয়ার্ডটা দিয়ে দেয়, আপনি ক্লায়েন্টে বলবে আসো খেলা হবে, আসো খেলবো, বুঝছেন? ক্লায়েন্টে কিওয়ার্ডটা দিলেই বলবেন যে আসেন খেলা হবে, খেলবো। খেলতে পারবেন না কিওয়ার্ড নিয়ে। ওকে, চলে যায় আমাদের সেই নেক্সট স্লাইডস, যেটা বলা হয় টাইটেল। এখন টাইটেল ট্যাগটা কেন দরকার? টাইটেল ট্যাগটা এই জন্য দরকার কারণ টাইটেল ট্যাগটা হলো একটা ওয়েবসাইটের স্তম্ভ বা ভিত্তি। একটা টাইটেল ট্যাগের উপর ডিপেন্ড করে একজন ইউজার ওই ওয়েবসাইটে ক্লিক করবে নাকি ক্লিক করবে না, একজন ইউজার ওই ওয়েবসাইটটা ভিজিট করবে কি করবে না। এখন হৃদয় ভাই কি বললেন? টাইটেলের উপর ডিপেন্ড করে একজন ইউজার ওই ওয়েবসাইটে ঢুকবে কি ঢুকবে না। দেখান তো, চলেন হৃদয় ভাই দেখাক কিভাবে টাইটেলের উপর ডিপেন্ড করে। ধরেন আমার একটা মোবাইল ফোন দরকার, মোবাইল ফোন লিখে আমি গুগলে সার্চ করলাম, সার্চ করার পরে দেখেন কি দেখাচ্ছে, এখানে টাইটেল দেখাচ্ছে, এই যে বড় করে নীল কালার আছে না, এটা হলো একটা ওয়েবসাইটের টাইটেল। এখন দেখেন একজন ইউজার কিন্তু ক্লিক করার আগে তার টাইটেলটা পড়ে নেয়। যেমন মোবাইল ফোনস, আমার মোবাইল ফোন দরকার, এই টাইটেলের মধ্যে মোবাইল ফোন জিনিসটা আছে। ফাইন্ড স্মার্টফোন ইন ইন্ডিয়া, ফোন ফাইন্ডার 2021, দেন মোবাইল দোকান.com, মোবাইল ফোন প্রাইস ইন বাংলাদেশ। যদি কেউ মোবাইল ফোন লিখে সার্চ করে, এখন যদি শুধুমাত্র তার প্রাইস জানার দরকার থাকে তাহলে সে কোন ওয়েবসাইটটাতে ক্লিক করবে? ধরেন আপনার প্রাইস জানার জন্য মোবাইল ফোন লিখে সার্চ করছেন, এখন আপনি 1 নাম্বার ওয়েবসাইটে ক্লিক করবেন নাকি 2 নাম্বার ওয়েবসাইটে ক্লিক করবেন? আপনি নিজে বলেন, 1 নাম্বারটাতে ক্লিক করবেন নাকি 2 নাম্বারটাতে ক্লিক করবেন? আপনি প্রাইস জানার জন্য ফোন দিছেন না, মোবাইল ফোন লিখে সার্চ করছেন। ওকে, চলেন আমাদের সেই বিজ্ঞ স্টুডেন্টগুলো কি বলে, 2 নাম্বারটাতে সার্চ করব। তো এইটা মোটামুটি ক্লিয়ার। টাইটেলের উপর ডিপেন্ড করে একজন ইউজার কোন ওয়েবসাইটের মধ্যে ক্লিক করবে না কোন ওয়েবসাইটের মধ্যে ক্লিক করবে না, এটা তো ক্লিয়ার। হ্যাঁ, তাহলে টাইটেল তো অবশ্যই ইম্পর্টেন্ট। একটা ওয়েবসাইটের ট্রাফিক ইনক্রিজ করার জন্য টাইটেল অবশ্যই ইম্পর্টেন্ট। এখন হৃদয় ভাই টাইটেলের জন্য কি করব? টাইটেলের জন্য কি স্ট্র্যাটেজি আছে আপনার কাছে? আমার কাছে টাইটেলের স্ট্র্যাটেজি হলো 3টা। টাইটেলের স্ট্র্যাটেজি হলো 3টা। কিওয়ার্ডটা দিয়ে দাও, আপনার যে টার্গেটেড কিওয়ার্ডটা আছে ওই টার্গেটেড কিওয়ার্ডটা টাইটেলের মধ্যে দিয়ে দাও। তারপরে কিওয়ার্ডটারে যত পারো সুইট করো, বুঝা গেছে? টার্গেটেড কিওয়ার্ডটা দিয়ে দাও, তারপরে যত পারো সুইট করো। আর 3 নাম্বার হলো 70টা ক্যারেক্টারের উপরে লিখো না। এখন হৃদয় ভাই 70টা ক্যারেক্টারের উপরে কেন লিখবো না? কি কথা বলেন ভাই, যুক্তি নাই। তো চলেন আমরা দেখি যে 70টা ক্যারেক্টারের উপরে লেখা উচিত না কেন। ধরেন একজন ইউজার যদি মোবাইল ফোন লিখে সার্চ করে, মোবাইল ফোন লিখে সার্চ করার পরে দেখেন কতগুলা অক্ষর কিওয়ার্ডের প্রথমে শো করে, কতগুলা অক্ষর পর্যন্ত শো করে। আমরা গণি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48, এই যে স্পেস আছে 49 50 51 52। ধরেন 70টা ওয়ার্ডের উপরে যদি আপনি ইউজ করে ফেলেন টাইটেলে, তখন এখানে ডট 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 চলে আসে, আনুষাঙ্গিকভাবে চলে আসে। এই যে দেখছেন এইটাতে 70টা ক্যারেক্টারের উপরে ইউজ করছে, যার কারণে ডট ডট চলে আসছে, যেটা একটা গ্রিন সিগন্যাল না, একটা আদর্শ টাইটেলের জন্য যেটা গ্রিন সিগন্যাল না। বুঝা গেছে?
তো আমরা টার্গেটেড টাইটেলের জন্য বা টাইটেলের অন পেজ করার জন্য প্রথমে কি করব, চোখ বুজে চেষ্টা করব যে যেন আমরা মেইন যে টার্গেটেড কিওয়ার্ডটা আছে এই টার্গেটেড কিওয়ার্ডটা টাইটেলের মধ্যে রাখি। দেন সেকেন্ড অপশন হলো টাইটেলটা যত বেশি ন্যাচারাল পাওয়া যায়, ন্যাচারাল যত বেশি পারা যায়, এবং তৃতীয় কথা হলো 60 থেকে 70টা ক্যারেক্টারের উপরে আমরা ব্যবহার করব না। ওকে, আমরা চলেন টাইটেল সম্পর্কে এখানে লিখি, টাইটেল সম্পর্কে আমরা লিখি। চলো, তো হৃদয় ভাই বলছে টাইটেলের জন্য কি করতে হবে, টাইটেলের জন্য কিওয়ার্ডটারে জোর করে বলতে হবে যাও তুমি এখানে, তোমার জায়গা এখানে। টাইটেলের কথা হলো কিওয়ার্ড যত সামনে রাখা যায়, যদি আপনি প্রথম অবস্থা দিয়ে শুরু করতে পারেন, কিওয়ার্ড প্লেসিং, কিওয়ার্ড প্লেস, দেন হলো 60 to 70 ক্যারেক্টার্স বানান কি হবে রে ভাই, তো দেখতেছি না। ওকে, ক্যারেক্টার্স। দেন 3 নাম্বার পোজ হলো আপনাকে মানে কি বলছিল, ন্যাচারাল ভাবে লিখতে হবে। ওকে, ন্যাচারাল ওয়েতে আপনাকে লিখতে হবে। এই 3টা জিনিস লেখার পরে এখন হৃদয় ভাই এই 3টা জিনিসের পরে আপনি কি কিছু সাজেস্ট করেন? হ্যাঁ, আমি একটা জিনিস সাজেস্ট করি যে মডিফায়ার ইউজ করেন। মডিফায়ার জিনিসটা কি একটু পরে বলবো, আগে বুঝেন টাইটেল সম্পর্কে যে এই 3টা কথা বলছি, এই 3টা কথা কার কার মাথায় ঢুকছে। টাইটেল সম্পর্কে যে 3টা কথা বলছি, এই 3টা কথা কার কার মধ্যে ঢুকছে, কার কার মধ্যে ঢুকছে? সবার মধ্যে ঢুকছে। ন্যাচারাল ওয়েটা বলবো, হ্যাঁ ন্যাচারাল ওয়েটা বলবো। ন্যাচারাল ওয়েটা বলবো। ওকে, ন্যাচারাল ওয়েটা জিনিস বলতে আমি আগে বলি, হ্যাঁ আমার বাবা ভাই। ওকে, ন্যাচারাল ওয়েটা হলো, ধরেন আপনার আমাদের টার্গেটেড কিওয়ার্ড কি ছিল, আমাদের টার্গেটেড কিওয়ার্ড কি ছিল? ওয়েডিং ফটোগ্রাফার, ওয়েডিং ফটোগ্রাফার। এখন ন্যাচারাল ওয়ে বলতে যদি আপনি ওয়েডিং ফটোগ্রাফার এন্ড বিরিয়ানি লাভার এইটা যদি বলেন তাহলে এটা কি ন্যাচারাল হয়েছে? এটা তো ইররিলেভেন্ট, বুঝা গেছে? ওয়েডিং ফটোগ্রাফার এন্ড বিরিয়ানি লাভার, তো আপনি যদি ওয়েডিং ফটোগ্রাফারের সাথে বিরিয়ানি লাভারটা এড করে দেন তাহলে কি এটা ন্যাচারাল হয়েছে? এটা তো ইররিলেভেন্ট এবং ইনন্যাচারাল। এখন যদি আপনি এইটা ট্রাই করেন, বেস্ট ওয়েডিং ফটোগ্রাফার ইন 2021, এইটা হলো একটা পারফেক্ট টাইটেলের উদাহরণ। এখন পারফেক্ট টাইটেলের উদাহরণ কেন? আমি বলছিলাম যে মডিফায়ার জিনিসটা ইউজ করবেন। আপনারা মডিফায়ার সম্পর্কে গুগলে জেনে নেবেন। আমি কয়েকটা কমন মডিফায়ারের কথা বলি। প্রথম যে কমন মডিফায়ার হলো বেস্ট, তারপরে হলো সালের নাম, যে প্রেজেন্ট সালটা আছে এইটারও মডিফায়ার বলা যায়। এখন হৃদয় ভাই মডিফায়ার কি এটা তো বললেন না। মডিফায়ার হলো এমন একটা জিনিস, আমরা যখন গ্রামারে পড়তাম যে মডিফায়ার হলো এমন একটা জিনিস যেটা নাউনকে আরো বেশি প্রভাবিত করে, আর এখানে হলো মডিফায়ার এমন একটা জিনিস যেটা আপনার কিওয়ার্ডে প্রভাবিত করবে, মানে আর কি কিওয়ার্ডটারে আরো বেশি স্ট্রং করবে। ধরেন আমরা বললাম যে আদিব আহসান ভাই একজন ভালো মানুষ। দেখেন দুইটা সেন্টেন্স আমি বলতেছি, আদিব আহসান ভাই একজন ভালো মানুষ। এখন আমি যদি বলি আদিব আহসান ভাই অত্যন্ত ভালো মানুষ, কোনটার পাওয়ার বেশি? আদিব আহসান ভাই ভালো মানুষ না আদিব আহসান ভাই অত্যন্ত ভালো মানুষ? নরমালি এই জিনিসটা বুঝেন, এই জিনিসটা বুঝলে আপনাদের মডিফায়ার কথাটা
বোঝা হয়ে যাবে। দেখেন আদিব হাসান ভাই ভালো মানুষ, এটা ঠিক আছে, আদিব হাসান ভাই অত্যন্ত ভালো মানুষ, এটা বলার পরে কিন্তু আমাদের সেন্টেন্সটা আরো বেশি স্ট্রং হচ্ছে, বুঝা গেছে? তো আমি বললাম যে সাইদা হোসেন আপু মেধাবী, আমি যদি এই কথাটা বলি সাইদা হোসেন আপু মেধাবী, এখন যদি আমি বলি সাইদা হোসেন আপু অত্যন্ত, অত্যন্ত না ভীষণ, ভীষণ মেধাবী, কোনটা বেশি কাউন্টেবল হবে, কোনটা স্ট্রং হবে, যেটার মধ্যে মডিফাই আছে। তো মডিফাইটা কেন দরকার বোঝা গেছে? মডিফায়ার কথাটা কেন বোঝা গেছে? টাইটেল জিনিসটা বোঝা গেছে? বলেন তো টাইটেলে কি কি জিনিস ইউজ করব? আপনারা টাইটেলে কি কি জিনিস ইউজ করব আর একটা পারফেক্ট টাইটেলের উদাহরণ দিবেন ওয়েডিং ফটোগ্রাফি নিয়ে। আপনাদের সময় হলো 2 মিনিট। কি কি জিনিস দিবেন একসাথে টেক্সটটা করবেন, একসাথে টেক্সট করবেন যে একটা ভালো টাইটেলের উদাহরণ, 4টা আর কি চেহারা, দেন একটা ভালো টাইটেলের এক্সাম্পল দিবেন। আপনাদের কাছে 2 মিনিট সময় আছে, এইখান থেকে অন পেজ শিখে যান। ওকে, তো আমরা মোটামুটি ওয়েডিং ফটোগ্রাফি সম্পর্কে বুঝতে পারছি, সরি ওয়েডিং ফটোগ্রাফি না, টাইটেল সম্পর্কে বুঝতে পারছি। টাইটেল নিয়ে কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে গেছে, কেমন? ওকে 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 পোজ, জাস্ট পোজ, আমরা আমাদের হয়ে গেছে। এখন আমাদের 3 নাম্বার জিনিসটা কি দেখবে? গুগল আমাদের টাইটেল দেখলো, তারপরে ইউআরএল দেখলো, তারপরে যে জিনিসটা দেখবে সেটা হলো, তারপরে যে জিনিসটা দেখবে সেটা হলো কন্টেন্ট। মেটা ডেসক্রিপশনটা এখন আর দরকার হয় না, মেটা ডেসক্রিপশনটা এখন আর দরকার হয় না, আমরা জাস্ট কন্টেন্টে উড়ে চলে যাই, আমাদের কন্টেন্টে, কেমন? কন্টেন্ট ইজ দ্য কিং, content is the king. If your content is good, your website is good. If your website is good, it has authority and it will rank definitely. বাহ, কত সময় ইংলিশে কথা বলে ফেললাম। ওকে, কন্টেন্ট যদি আপনার ভালো হয় তাহলে, এখন একটা ভালো কন্টেন্টের এক্সাম্পল দেন তো, একটা ভালো কন্টেন্টের এক্সাম্পল দেন। কন্টেন্ট জিনিসটা আমি ক্লিয়ার করতেছি, একটা ভালো কন্টেন্টের এক্সাম্পল দেন তো। আমি বলছিলাম একটা ভালো কন্টেন্টের এক্সাম্পল দেওয়ার জন্য। গুগল কি ধরনের কন্টেন্ট ভালোবাসে? একটা ভালো কন্টেন্টে ইনফরমেশন থাকবে, একটা ভালো কন্টেন্ট কপি পেস্ট হবে না, একটা ভালো কন্টেন্ট ইউনিক হবে, একটা ভালো কন্টেন্টে ইনফরমেশন থাকবে, একটা, ওই যে আমাদের স্মার্ট ভাইয়া চলে এসেছে, আকাশ ভাইয়া, ডেনসিটি লেস 1%,
এখন আমাদের যে নতুন স্টুডেন্টগুলো আছে তাদের মাথার মধ্যে একটা সিগন্যাল গেল যে ডেনসিটি জিনিসটা কি, এই ডেনসিটি জিনিসটা কি, তখন এই যে আগের যে জিনিসগুলো আছে এগুলো গোলাই যাবে। হ্যাঁ ভাই আকাশ ভাই, আমরা বুঝতে পারছি আপনি অনেক অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট, থ্যাংক ইউ। ওকে, তো একটা ভালো কন্টেন্টের জাস্ট নর্মাল এক্সাম্পল হলো, একটা নর্মাল এক্সাম্পল হলো যে কন্টেন্টের মধ্যে যত বেশি পারা যায় ইনফরমেশন থাকবে। সেকেন্ড হলো একটা কন্টেন্ট হবে ইউনিক প্লেগারিজম ফ্রি। এখন প্লেগারিজম জিনিসটা কি হৃদয় ভাই? প্লেগারিজম জিনিসটা হলো যদি আপনি অন্য যে কোনো ওয়েবসাইট থেকে কোনো ধরনের কন্টেন্ট কপি পেস্ট করে আপনার ওয়েবসাইটে পুট করেন, তাহলে গুগলের ক্রলার গিয়ে বুঝতে পারবে যে আপনার কন্টেন্টটা কপি, সে ওইটা ইন্ডেক্স করবে না, সে এটারে পেনাল্টি দিয়ে দিবে। সো প্লেগারিজম হলো ওই কপি কন্টেন্ট ধরার একটা মাধ্যম। বুঝা গেছে? আপাতত এত কিছু জানতে হবে না। এখন আমরা জানি যে কন্টেন্টের জন্য আমাদের কি করতে হবে। কন্টেন্ট আবার অন পেজ কিভাবে করব? কন্টেন্টের জন্য আমাদের দুইটা জিনিস করতে হবে। একটা জিনিস হলো আমরা যখন কন্টেন্ট লিখব তখন আমাদের কিওয়ার্ড ফোকাসিং কন্টেন্ট হবে। কিওয়ার্ড ফোকাসিং কন্টেন্ট বলতে আমাদের যে ওয়েডিং ফটোগ্রাফার আছে ওই ওয়েডিং ফটোগ্রাফার নিয়ে কন্টেন্ট লিখব। সেকেন্ড হলো হৃদয় ভাই কত ওয়ার্ডের মধ্যে বা কত বড় কন্টেন্ট লিখব? আমরা কি সারা দিন ইনফরমেশন দিয়ে ভরেই যাব না অন্য কিছু করব? তো কন্টেন্ট লেখার সময় আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যখন কন্টেন্ট লিখছেন তখন আপনার কন্টেন্টটা যেন ইউনিক হয়, প্লেগারিজম ফ্রি হয় এবং ইনফরমেশনে ভরপুর হয়। এখন আমরা জানি যে কন্টেন্টের লেন্থ কতটুকু হবে বা কন্টেন্ট যে লিখবো ওই কন্টেন্টটা কত ওয়ার্ডের হবে। সেই জায়গায় যাওয়ার আগে আমরা একটা জিনিস ভাবি, ধরেন আমাদের 10 জনের সাথে আমাদের একটু পরে বলি হাসিফ ভাই, আমরা এখনো বেসিকে আছি, আমরা যখন প্র্যাকটিক্যাল করব আমরা নিজে দিয়ে দেখাবো, বুঝছেন? ওকে, তো এখন আমরা আমাদের কন্টেন্টটা কত ওয়ার্ডে লিখতে হবে। আমাদের দৌড় প্রতিযোগিতা যখন একটা এক্সাম্পল দিছিলাম তখন আমি বলছিলাম যে আমার ফার্স্ট পজিশনে যেতে হলে আমার যে 10 জন সামনে আছে তাদেরকে পেছনে ফেলতে হবে। আমার স্ট্র্যাটেজি হলো কন্টেন্ট লেখার ক্ষেত্রে বা আমি আমার ক্লায়েন্টের যেভাবে কন্টেন্ট লিখতে বলি তার সিম্পল লজিকটা বলে দিচ্ছি, আপনারাও ওই লজিকটা খেয়াল রেখে মানে আর কি ক্লায়েন্টে বলে দিলেই হবে, ওই জিনিসটা বলে দিলেই হবে। তো স্ট্র্যাটেজি হলো 1 2 3 নাম্বার পজিশনে যে ওয়েবসাইটগুলো আছে ওই ওয়েবসাইটগুলোর কন্টেন্ট লেন্থ দেখব, তাদের ওয়েবসাইটে কতগুলা ওয়ার্ডের বা কত ওয়ার্ডের কন্টেন্ট ইউজ করা হয়েছে। ধরেন প্রথম ওয়েবসাইটে 700 ওয়ার্ডের কন্টেন্ট লেখা হয়েছে, দেন সেকেন্ড ওয়েবসাইটে লেখা হয়েছে 800 এবং থার্ড ওয়েবসাইটে লেখা হয়েছে 600। এখন যদি এই রকম সিচুয়েশন ফেস করি, আমি আমার ক্লায়েন্টে বলি তুমি 1000 ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখো। বলেন তো আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি ওই কথাটা ক্লায়েন্টে কেন বলি? তারে ওই কথাটা এই জন্য বলি যে দেখেন যে 1 নাম্বার পজিশনে আছে তার 700 ওয়ার্ডের একটা আর্টিকেল আছে। এখন এই 700 ওয়ার্ডের যে ইনফরমেশন আছে, বিকজ গুগল লাভস ইনফরমেশন, এই 700 ওয়ার্ডের মধ্যে সে যতটা ইনফরমেশন পুট করতে পারছে, আমি যদি 1000 ওয়ার্ডের লিখি আর গুগলের রোবট যদি এসে দেখে যে আমার ওয়েবসাইটে 1000 ওয়ার্ডের কন্টেন্ট আছে, দ্যাট মিনস আমার ওয়েবসাইটে ইনফরমেশন বেশি আছে। যখন আমার ওয়েবসাইটে ইনফরমেশন বেশি আছে তখন হলো আমার ওয়েবসাইটটা যারা আমার ওয়েবসাইটে ওই কিওয়ার্ডের জন্য ভিজিট করতে আসবে বা যারা ইনফরমেশনের জন্য গুগলে আসবে তখন আমার ওয়েবসাইটে বেশি ইনফরমেশন পাবে। যখন দেখবে গুগল তখন আমার ওয়েবসাইটটারে সে সামনের দিকে নিয়ে আসবে। তো কন্টেন্টের ক্ষেত্রে আমরা কি দেখলাম? কন্টেন্টের ক্ষেত্রে দেখলাম হলো আমাদের কন্টেন্টটা ইউনিক হতে হবে, তারপরে হলো
কন্টেন্টটা হতে হবে I will research 3 competitors and write them ওকে, তাদের চেয়ে বেশি ওয়ার্ড লেখা ট্রাই করো। কন্টেন্টের জিনিসটা বোঝা গেছে। এখন হৃদয় ভাই, কন্টেন্টে কত ওয়ার্ডের, এইটা পরের কথা, এই যে আরেকজন, এটা পরের কথা। কন্টেন্ট বায়ার দিবে না বায়ার দিবে না, বায়ার দিলে কিভাবে দিবে, ওইটা প্র্যাকটিক্যালের ক্ষেত্রে দেখাবো যে কন্টেন্ট যদি বায়ার দেয় তাহলে কিভাবে করবেন, কন্টেন্ট যদি আমাদের লিখতে হয় তাহলে কিভাবে করবেন। এটা পরের কনসেপ্ট, এখনের কনসেপ্ট না। এখনের কনসেপ্ট কন্টেন্ট কি ধরনের হবে, কন্টেন্ট কি ধরনের হবে। এখন কোথায় ছিলাম? ওকে, তো বুঝা গেছে কন্টেন্ট কি ধরনের হবে। কন্টেন্টের জন্য হ্যাঁ কত ওয়ার্ডস, ভাই কত ওয়ার্ডসের কন্টেন্ট আমরা কিভাবে বের করব, এটার জন্য টুলস আছে। আমরা প্র্যাকটিক্যালের কথাগুলো প্র্যাকটিক্যালে রাখি, প্র্যাকটিক্যালের ফুল কনসেপ্টটা প্র্যাকটিক্যালে রাখি, আর থিওরির সব কনসেপ্টটা থিওরির মধ্যেই রাখি। বুঝা গেছে? তো কন্টেন্ট সম্পর্কে কে কে বুঝতে পারছেন, কন্টেন্ট সম্পর্কে কার কার মাথার মধ্যে ঢুকছে আর কার কার মাথার মধ্যে ঢুকে নাই। তো কন্টেন্টের জন্য আমাদের কি কি করতে হবে, দুইটা জিনিস লিখতে হবে। প্রথম কথা হলো ইউনিকলি কন্টেন্ট লিখতে হবে, সেকেন্ড কথা হলো আমাদের যে কম্পিটিটর আছে তাদের চেয়ে বেশি ওয়ার্ডের কন্টেন্ট লিখতে হবে। গট ইট? ওকে, আমাদের সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট কাজ পাইছে, নাইম ভাই। কংগ্রেস ভাই, কিপ ইট আপ, চালাই যান। ভালো লাগে, বিশ্বাস করেন আপনারা যখন কাজ পান আসলে ভালো লাগে। মনে হয় যে আমি তখন ওই সময় ফিরে যাই যখন আমি প্রথম কাজটা করছিলাম, প্রথম 5 স্টারটা পাইছিলাম। তো আমরা সবাই নাইম ভাইরে কংগ্রেস দিয়ে দিই। নাইম ভাই কি এখানে আছেন? নাইম ভাই, এই নাইম ভাই দেখছেন বের হয়ে আসছেন। সবাই ওনারে উইশ করে ফেলি। আমাদের কয় নাম্বার ক্লাস চলে? 7 নাম্বার ক্লাস, ফার্স্ট সাকসেস, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি মারুফ ভাইয়ের আনসারটা দিই। এ তো ফার্স্ট কেপ নাকি ভাই, বুঝছেন? আমি আর নাইম ভাই একদিন কি করছি, দুইজন ওই যে আর কি প্রথম ফ্লাইটে আমরা ইউএসএ তে গেছি। যাওয়ার পরে প্রতিটা ডোরে নক করছি যে কার কিওয়ার্ড রিসার্চ লাগবে। তো যার যার কিওয়ার্ড রিসার্চ লাগবে, যে বলছে যে লাগবে, তো তারে কি করছি, একটা বস্তা নিয়ে বাইন্ধা পুকুর পাড়ে নিয়ে আসছি। তারপরে কিওয়ার্ড রিসার্চের কাজ করে দিছি, তারে জমা দিছি, দেন তাদের কাছ থেকে 5 স্টার রিভিউ নিছি। ভাই উনি অ্যাক্টিভ ছিলেন, উনি ফাইবার থেকে আরো আগেই ছিলেন। তো নাইম ভাই কি নিয়ে কাজ পাইছেন বলে দেন, এই কনসেপ্টটাও ক্লিয়ার করে ফেলেন যাতে বাকি সবাই বুঝতে পারে। কি নিয়ে কাজ পাইছিলেন নাইম ভাই? হ্যাঁ, দুইটা কাজ কি নিয়ে? ভাই স্কিল ডেভেলপ করেন, সব কিছুর জন্য কাজ আছে। মানে একটা জিনিস আপনাদের বলে নেই, আপনাদের একটা জিনিস বলে নেই, যতটুকু বুঝেন ততটুকু নেন, এর চেয়ে বেশি নিতে গেলে না প্রথম অবস্থায় বমি হয়ে যাবে, বুঝছেন? ধীরে ধীরে কনসেপ্টগুলো ক্লিয়ার করেন এবং স্ট্রংলি ক্লিয়ার করেন। আমি কিন্তু কোনো কনসেপ্ট আপনাদের ছেড়ে যাচ্ছি না, আর না কোনো কনসেপ্ট আপনাদের ছেড়ে যাব। তো ধীরে ধীরে বুঝেন, ইনশাল্লাহ সাকসেসফুল হবেন। ওকে, আমরা চলে যাই এখন। একটু পরে ব্রেকে যাব, এখন ব্রেকে যাব না, আরেকটা জিনিস বুঝাই নেই। এখন আসুক হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ জিনিসটা কি হৃদয় ভাই আমাদের বুঝায় বলে দেন, যাতে করে আমরা যখন প্র্যাকটিক্যাল করব তখন ইজি হয়ে যায়। হেডিং ট্যাগ হলো শিরোনামের বাচ্চা কাচ্চা,
বুঝা গেছে? আমরা যে টাইটেলের বাচ্চা কাচ্চা হলো হেডিং ট্যাগ। হৃদয় ভাই হেডিং ট্যাগ কয়টা? হেডিং ট্যাগ 6টা। H1 থেকে H6 পর্যন্ত হেডিং ট্যাগ। H1 থেকে H6 পর্যন্ত হেডিং ট্যাগ। হেডিং ট্যাগের জন্য আমাদের কি করতে হবে? হেডিং ট্যাগের জন্য আপনি যে কিওয়ার্ড চুজ করছেন ওই কিওয়ার্ড সহ আপনার রিলেভেন্ট কিওয়ার্ডগুলা বের করে ওইখানে পুশ করতে হবে। এখন হৃদয় ভাই রিলেভেন্ট কিওয়ার্ডটা কি? রিলেভেন্ট কিওয়ার্ডটা কি? আচ্ছা না থাক, আচ্ছা আপনি আমাদের আগে এই কথা বলেন যে হেডিং ট্যাগ দেখতে কি ধরনের? হেডিং ট্যাগ দেখতে এই ধরনের। আপনারা কি আমাদের বিদ্যালয় নিয়ে রচনা লিখছেন? কে কে আমাদের বিদ্যালয় নিয়ে রচনা লিখছেন? হাত তুলেন, কে কে আমাদের বিদ্যালয় নিয়ে রচনা লিখছেন? তো আমাদের বিদ্যালয় লেখার সময় আমরা প্রথমে কি করতাম? আমাদের বিদ্যালয়টা বড় করে লিখতাম, লিখার পরে নিচে একটা দুইটা তিনটা করে ছোট ছোট লাইন দিতাম, অথবা একটা লাইন দিতাম না, লিখতাম না যে 10 নম্বর প্রশ্নের উত্তর, তারপরে লিখতাম যে আমাদের বিদ্যালয়, তারপরে নিচে টান দিতাম। ওই যে উপরে যে আমাদের বিদ্যালয় কথাটা দিছেন ওইটারে বলা হয় টাইটেল। বড় করে যে লিখছেন আমাদের বিদ্যালয়, এইটারে বলা হয় টাইটেল। তারপরে আপনারা লেখেন যে সূচনা অথবা ভূমিকা লিখেন কেউ কেউ। তারপরে আমাদের বিদ্যালয়ের অবস্থান, আমাদের বিদ্যালয়ের আয়তন, আমাদের বিদ্যালয়ের খেলার মাঠ, আমাদের বিদ্যালয়ের সফলতা, এই যে ছোট্ট ছোট্ট পয়েন্ট লিখতেন না, এই পয়েন্টগুলারই বলা হয় হেডিং ট্যাগ। মাথার মধ্যে ঢুকছে হেডিং ট্যাগ জিনিসটা কি? হেডিং ট্যাগ হলো টাইটেলের বাচ্চা কাচ্চা। টাইটেলের বাচ্চা কাচ্চা হলো হেডিং ট্যাগ। সারা জীবন মনে থাকবে। তো হেডিং ট্যাগের জন্য আমাদের কি করতে হবে বলেন তো সবাই? হেডিং ট্যাগের জন্য আমাদের যে টার্গেটেড কিওয়ার্ড আছে ওই টার্গেটেড কিওয়ার্ডের রিলেভেন্ট কিওয়ার্ড দিতে হবে। ধরেন আমার টার্গেটেড কিওয়ার্ড হলো ওয়েডিং ফটোগ্রাফার। ওয়েডিং ফটোগ্রাফার। তো রিলেভেন্ট কিওয়ার্ডটা কি? ওয়েডিং ফটোগ্রাফি, তারপরে ওয়েডিং ভিডিওগ্রাফি, প্রি ওয়েডিং ফটোগ্রাফি। আমি তাড়াতাড়ি করার জন্য এগুলো বলে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন। তো আমরা কি করব? আমাদের হেডিং ট্যাগে কি করব? আমাদের হেডিং ট্যাগে আমাদের যে মেইন টার্গেটেড কিওয়ার্ডের বাচ্চা কাচ্চা আছে ওই বাচ্চা গুচ্চাগুলো সুন্দর করে গুছাইয়া লিখে দিব। কিভাবে লিখবো, কতগুলা লিখবো, কেমনে লিখবো, কি করব না করব, সবগুলো আমরা কখন জানবো? আমাদের নেক্সট ক্লাস যখন আসবে প্র্যাকটিক্যাল, তখন আমরা জানবো। ওকে? ওকে 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 কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে? কে কে জীবনের প্রথম এই কথাগুলো শুনতেছেন? কে কে জীবনের প্রথম এই কথাগুলো শুনতেছেন? বলেন তো, কে কে জীবনের প্রথম এই কথাগুলো শুনতেছেন? আচ্ছা আমি বেশি হার্ড করে ফেলতেছি না তো বিষয়টারে? বেশি হার্ড হচ্ছে না তো? আচ্ছা সানজিদা আফরোজ নৌরিন আপু, আপনি তো নতুন, আপনার কেমন লাগতেছে? বুঝতেছেন তো? আপনি এমন মাঝপথে এসে জয়েন করছেন, আমারে সাইদা বললো, নাও করতে পারলাম না। এখন আপনি বুঝতেছেন তো? না বুঝলে বিষয়টা নোট করে রাখেন, আপনি পার্সোনালিও নক করেন, আমি বুঝাই দিব না যদি না বুঝেন। বুঝা গেছে? আচ্ছা আলহামদুলিল্লাহ, বুঝলে তো অনেক ভালো, আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমাদের যে পুরো কয়টা সাবজেক্ট শেষ করছি? হেডিং ট্যাগ শেষ, ইমেজ, কিওয়ার্ড, পার্সেন্টেজ, কন্টেন্ট। আচ্ছা বাকিগুলা আমাদের ব্রেকের পরে হবে। যে পানি টানি খাইলে খাইয়ে ফেলেন, জানটুস টান্টুস টেক্সট করলে করে ফেলেন, ডাউনলোড করলে ডাউনলোড করেন, তারপরে হলো ডিলিট করলে ডিলিট করে দেন আর কি। ইনপুট আউটপুট যা যা করার করে ফেলেন, দেন আমরা আবার 1 মিনিট 1.5 মিনিটের ব্রেকে আবার আসবো। আজকের ক্লাসটা একটু লম্বা হয়ে যাবে।
হ্যাঁ হ্যাঁ, ওটা আমার আপার প্রোফাইল। ওকে, আমাদের একটা অপরচুনিটি আছে। দেখেন এই ক্লায়েন্ট কি চাইতেছে, এই কাজটা তো আমরা সবাই পারি, যে গোল্ডেন কিওয়ার্ড রিসার্চ। এখন আপনারা দেখে নেন যে গোল্ডেন কিওয়ার্ড রিসার্চের সময় ক্লায়েন্ট কিভাবে চায়, এই জিনিসটা আপনারা দেখে নেন কেমন। যে আমরা কে কে শিখছি গোল্ডেন কিওয়ার্ড রিসার্চ, কে কে জানেন এখানে, KGR কে জানেন কিওয়ার্ড রিসার্চ গোল্ডেন কিওয়ার্ড রিসার্চ। চলেন এখন আমরা দেখি যে আমরা যে KGR কিওয়ার্ড রিসার্চটা শিখছিলাম এটা কি ঠিক আছে না ঠিক আছে না। চলেন আমরা দেখি নেই যে এই কাজটা কে কে করতে পারবেন। তো সে বলছে, হাই, আই এম লুকিং ফর অ্যান এক্সপার্ট SEO who can spend a few hours per week just keeping an eye on our Shopify site. What we are doing, কি করতে হবে, গাইডিং দ্য কিওয়ার্ড রিসার্চ ফর আওয়ার ওয়েবসাইট, কিওয়ার্ড রিসার্চ গুলো গাইড করতে হবে। নিড জাস্ট গোল্ডেন কিওয়ার্ডস ফর মাই ওয়েবসাইট, নিড গোল্ডেন কিওয়ার্ডস, মান্থলি সার্চ ভলিউম 300 to 600. I would rather have someone really good for less hour than someone green for lots of hours. ওকে, এখন দেখেন এই কাজটা আমরা পারি না, এই কাজটা পারি না। তো ফিউচারে যদি এরকম কাজ আসে কে কে দিতে পারবেন? কি মনে হয় আপনারা এসইও শিখতেছেন, মানে আর কি আপনারা ক্লায়েন্টের কাজ দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন, ধীরে ধীরে ক্লায়েন্টের কাজ করার জন্য প্রস্তুত হচ্ছেন। সো ফিউচার ফ্রিল্যান্সার সব হতে পারবেন। আরে ইচ্ছে করতেছে ক্যামেরা খুলে আপনাদের দেখাইতে, মানে আর কি আপনাদের দেখতে যে কে কে ফিউচার ফ্রিল্যান্সার হতে পারবেন, হাত তুলেন। তো সবাই হাত তুললেন, আমি ছবি তুলে রাখলাম, তারপরে যে ফিউচার ফ্রিল্যান্সার হলেন তার ছবি এনে পোস্ট করে দিলাম, যে এক সময় সে বলছিল যে ফিউচার ফ্রিল্যান্সার হবে। সবার জন্য বেস্ট অফ লাক। অনেক দূরের জার্নি, অনেক কষ্টের জার্নি, যে এই কষ্টটার এই প্রতিকূলতাটা সামনাসামনি ফেস করতে পারবে সেই দিন শেষে গেইনার। বুঝা গেছে? আপনি যদি পারবো না বলে বা পারি না বলে হাত ছেড়ে দেন, তখন কিন্তু এই পারি নাটা কখনো সরে যায় না। বুঝতে পারছেন? আপনি পারবো না অথবা পারি না বলে যদি হাল ছেড়ে দেন বা হাত ছেড়ে দেন, তাহলে ওই যে দিন শেষে নাটা থাকে, এই নাটা কখনো সরে যায় না, এই নাটা সারা জীবন না থাকতে পারে। আপনাদের কি করতে হবে, পুরো কষ্ট করে কিচ্ছু করতে হবে না, যদি শুধু ওই নাটাকে ডিলিট করতে হবে। আপনাদের মন থেকে যদি নাটারে ডিলিট করে দেন, বাকি কাজগুলো এমনিতেই হয়ে যাবে। হ্যাঁ, নাটা তো পেয়ে বসবে ভাই। এত ইজি হলে তো ঘরে ঘরে ফ্রিল্যান্সার হয়ে যেত, এত ইজি হলে তো ঘরে ঘরে ফ্রিল্যান্সার হয়ে যেত। আচ্ছা, ওকে ওকে, চলেন আমরা ক্লাস স্টার্ট করে ফেলি। এটা হাসির কথা মনে হয়েছে। চলেন, ইমেজ অ্যান্ড ইমেজ আল্টার টেক্সট জিনিসটা কি? ইমেজ অ্যান্ড ইমেজ আল্টার টেক্সট জিনিসটা আমি 3 লাইনে বলে দেই, আপনাদের 3 বছর মনে থাকবে। ইমেজ অ্যান্ড ইমেজ আল্টার টেক্সট হলো, আপনি আপনার ওয়েবসাইটে কতগুলা ইমেজ ইউজ করবেন। প্রথম প্রশ্ন, হৃদয় ভাই আমরা কন্টেন্টে কতগুলা ইমেজ ইউজ করব? আনসার হলো, আমার কম্পিটিটর 3 জন দেখব, এই 3 জন থেকে যে সবচেয়ে বেশি ইমেজ ইউজ করছে আমরা তার চেয়ে বেশি ইমেজ ইউজ করব। কতগুলা ইমেজ ইউজ করব? আমাদের কম্পিটিটর যদি হাইয়েস্ট কম্পিটিটর যদি 5টা ইমেজ ইউজ করে, আমরা তার চেয়ে 2টা ইমেজ বেশি ইউজ করব, অথবা একটা ইমেজ বেশি ইউজ করব। এখন হৃদয় ভাই, ইমেজ আল্টার টেক্সট জিনিসটা কি? আমরা যখন ওই 6টা বা 7টা অথবা 2টা 1টা 3টা যাই হোক, যখন আমরা ওই ইমেজগুলা ইউজ করব, ওই ইমেজের পাশে রিনেম করে আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা লিখে দিব। ইমেজ হলো কতগুলা ইমেজ ইউজ করব, আমাদের কম্পিটিটর যতগুলা ইমেজ ইউজ করবে তার চেয়ে বেশি ইমেজ ইউজ করব। এখন ইমেজ আল্টার টেক্সট জিনিসটা কি?
ইমেজ আল্টার টেক্সট জিনিসটা হলো আমরা যখন ইমেজ আপলোড করব আমার ওয়েবসাইটে তখন তার পাশে রিনেম করে অথবা যে কোনোভাবে আমাদের ইমেজের পাশে ক্যাপশন আসুক বা যাই আসুক একটা জিনিস আসবে, এটা আমরা প্র্যাকটিক্যাল দেখব, ওইখানে আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা বসাইয়া দিব। বলেন তো ইমেজ আর ইমেজ আল্টার টেক্সট কে কে বুঝতে পারছেন? ইমেজ আর ইমেজ আল্টার টেক্সট বুঝতে পারছেন? কতগুলা ইমেজ ইউজ করব? কতগুলা ইমেজ ইউজ করব? কম্পিটিটর থেকে বেশি ইমেজ ইউজ করব। আর ইমেজ আল্টার টেক্সটে কি ইউজ করব? ইমেজ আল্টার টেক্সটে কি ইউজ করব? কি ইউজ করব? টার্গেটেড কিওয়ার্ডটা ইউজ করব। ইমেজ আল্টার টেক্সটে টার্গেটেড কিওয়ার্ডটা ইউজ করব। এই দুইটা জিনিস বুঝে নেন। আমরা আমাদের আগামীকালকের ক্লাসে, আপনারা জাস্ট আগামীকালকের ক্লাসে দেখবেন যে অন পেজ জিনিসটা কত ইজি। যখন প্র্যাকটিক্যাল করতে যান এই ধরনের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। জাস্ট মাথার মধ্যে রাখবেন যে টার্গেটেড কিওয়ার্ড, টার্গেটেড কিওয়ার্ড, টার্গেটেড কিওয়ার্ড, দেন শুধুমাত্র টার্গেটেড কিওয়ার্ড বসাবেন, টার্গেটেড কিওয়ার্ড বসাবেন, টার্গেটেড কিওয়ার্ড বসাবেন, অন পেজ হয়ে যাবে। বুঝা গেছে? তো ইমেজ এন্ড ইমেজ আল্টার টেক্সটটা ক্লিয়ার। মজা লাগতেছে না হার্ড লাগতেছে না বোরিং লাগতেছে? মজা, হার্ড, বোরিং কোনটা লাগতেছে? যদি বলেন বোরিং লাগতেছে তখন আমরা মাহফুজুর রহমানের একটা গান শুনবো সবাই চোখ বুঝে। যদি বলেন যে মজা লাগতেছে তখন কন্টিনিউ করব। আর কি বলছিলাম, হার্ড লাগতেছে যদি বলেন তাহলে কি করব? বসে থাকবো, আমি আমার ব্যর্থতা মেনে নিব। কনসেপ্টটা কি বেশি কঠিন লাগতেছে আপনাদের কাছে? আই ক্যান গ্যারান্টি ভাই এরকম ভাবে অন পেজ কেউ বুঝাবে না। অন পেজ জিনিসটা আসলে কমপ্লিকেটেড, ট্রাস্ট মি, অনেক কমপ্লিকেটেড। অনেকে অনেক কমপ্লিকেটেড করে বুঝায়, বাট আমি আর কি যতটা পারতেছি আর কি আমার তরফ থেকে যত ইজি ওয়ার্ড ইউজ করার, যত ইজি ভাবে বোঝানোর, এতটা বোঝানোর ট্রাই করতেছি আর কি। এখন কিওয়ার্ড পার্সেন্টেজ। কিওয়ার্ড পার্সেন্টেজ জিনিসটা কি? হৃদয় ভাই একটু আগে বলছিলাম আমরা যখন কন্টেন্ট ইউজ করব, আমরা যখন কন্টেন্ট ইউজ করব আমরা যখন কন্টেন্ট ইউজ করব বলছিলাম কি ধরনের কন্টেন্ট ইউজ করব বলেন তো? আমরা যখন কন্টেন্ট ইউজ করব তখন কি ধরনের কন্টেন্ট ইউজ করব? কত ওয়ার্ডের কন্টেন্ট ইউজ করব? কত ওয়ার্ডের কন্টেন্ট ইউজ করব? কত ওয়ার্ডের কন্টেন্ট ইউজ করব বলছিলাম? 1000 বলছিলাম না, আপনারা সবাই ভুলে গেছেন, সবাই ভুলে গেছিলেন। সবাই কত ওয়ার্ডের কন্টেন্ট স্পেসিফিক করে তো আমি বলি নাই, কনসেপ্টটা আমি স্পেসিফিক করে বলি নাই, আমি কন্টেন্টের জন্য অন্য কিছু বলছিলাম। কম্পিটিটিভ থেকে বেশি কন্টেন্ট ওয়ার্ড ইউজ করব। কম্পিটিটিভ থেকে বেশি কন্টেন্ট কেন ইউজ করব? তার কারণটা হলো গুগল যাতে বুঝে ইনফরমেশনটা বেশি। এখন আমরা যে কন্টেন্টটা লিখবো, দেখেন কনসেপ্টটা শুধু বুঝেন, কনসেপ্টটা বুঝেন। তো আমি বলছিলাম যে আমরা যখন কন্টেন্ট ইউজ করব তখন কন্টেন্ট ইউজ করার সময় যদি আমার প্রথম কম্পিটিটর বা কম্পিটিটরগুলা যত ওয়ার্ডের কন্টেন্ট ইউজ করছে তার চেয়ে বেশি ওয়ার্ড আমি দিব, তার কারণ গুগল ইনফরমেশন ভালোবাসে। বাট কন্টেন্টটা যে আমি লিখবো কিসের উপর ডিপেন্ড করে লিখবো? কিসের উপর ডিপেন্ড করে লিখবো কন্টেন্টটা? আমার টার্গেটের যে কিওয়ার্ডটা আছে ওই কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে লিখবো। আর এই কনসেপ্টটা হলো বা এই সাবজেক্টটা হলো ওই টার্গেটেড কিওয়ার্ডটা আমি যদি 1000 ওয়ার্ডের কন্টেন্ট লিখি তখন কতবার ইউজ করব? আবার প্রশ্নটা বুঝেন, এই প্রশ্নটার আসছে না যে ভাই এখন যদি আমি টার্গেটেড কিওয়ার্ডটা লিখতে যাই কন্টেন্টে কতবার লিখবো? আমি তো 20, 25, 30, 35, 40, 45 এইভাবে লিখতে পারবো না। আমার কিন্তু একটা সীমিত সংখ্যক জিনিসের প্রতি লক্ষ্য রেখে ওইটা লিখতে হবে। ওকে, এখন দেখেন টার্গেটেড কিওয়ার্ডটা কতবার লিখবেন। অনেক অভিজ্ঞগুলা অনেকভাবে বলে, কেউ বলে আচ্ছা ওকে, তো কেউ বলে যে তুমি তোমার মানে আর কি
তুমি তোমার কন্টেন্ট যখন লিখবা তার 8% ইউজ করো, কেউ বলে যে 5% ইউজ করো। আমি আপনাদের সহজ সূত্রটা বলে দিই, খুব সহজ সূত্রটা বলে দিই, কোনো ধরনের পার্সেন্টেজে যাব না রে বাবা। কেজিআর কিওয়ার্ড দেখাইতে গিয়ে আমার জান বের হয়ে গেছে। আমি আপনাদের জন্য এই জন্য এই কিওয়ার্ড পার্সেন্টেজটা খুব সহজভাবে ধরে নিছি। ধরেন আপনি যদি 1000 ওয়ার্ডের কন্টেন্ট লিখেন তাহলে আপনার টার্গেটেড কিওয়ার্ড যেন 5 বার থাকে। আপনি যদি 1000 ওয়ার্ডের কন্টেন্ট লিখেন আপনার টার্গেটেড কিওয়ার্ডটা কয়বার থাকে জানো? 5 বার। এখন আমি আপনাদের আস্ক করি, ধরেন আপনি 2000 ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখছেন, তখন আপনার টার্গেটেড কিওয়ার্ডটা কয়বার থাকবে? 10 বার। ওকে, যদি 500 ওয়ার্ড হয়, যদি 500 ওয়ার্ড হয় 2 থেকে 3 বার, 2 থেকে 3 বার। আচ্ছা হৃদয় ভাই, এখন যে বলতেছেন তো ভাই আপনি তো এটা বুঝি নাই যে কেন আমরা এত কম বার ইউজ করব, আমরা কেন 1000 ওয়ার্ডের মধ্যে 30-40 বার ইউজ না করি? এই প্রশ্ন আসছে না? কার মাথায় এই প্রশ্ন আসছে? ওয়ার্ড ক্যারেক্টার না ওয়ার্ড। হ্যাঁ, এই প্রশ্নটা আসছে না যে মাথার মধ্যে কেন আসছে? আমরা কিন্তু গুগলরে কখনো ফোর্স করতে পারবো না যে ভাই আমার ওয়েবসাইট র্যাঙ্ক করে দাও, আমার ওয়েবসাইট র্যাঙ্ক করে দাও, আমার ওয়েবসাইট র্যাঙ্ক করে দাও। আমরা কখনো ওই গুগলরে মানে ফোর্স করতে পারবো না যে আমার ওয়েবসাইট র্যাঙ্ক করে দাও। কারণ আপনি যদি একটা কিওয়ার্ড বারবার কন্টেন্টে রিপিট করতেছেন, একটা কন্টেন্টে যদি একটা কিওয়ার্ড বারবার রিপিট করতেছেন, তখন গুগল ভাবে যে আপনি আপনার ওয়েবসাইটটারে র্যাঙ্ক করার জন্য গুগলরে টার্গেটেড কিওয়ার্ড দিয়ে ফোর্স করতেছেন যে আমি এতবার ইউজ করছি, আমারটা র্যাঙ্ক করো। তো এই জন্য এইটা গুগল অ্যাকসেপ্ট করে না। তো আপনি ন্যাচারালি একটা পার্সেন্টেজ হলো আপনি 1000 ওয়ার্ডের মধ্যে 5 বার, 1000 ওয়ার্ডের মধ্যে 5 বার আপনার টার্গেটেড কিওয়ার্ডটা ব্যবহার করতে পারবেন। 1000 ওয়ার্ডের মধ্যে আপনি 5 বার টার্গেটেড কিওয়ার্ডটা ব্যবহার করতে পারবেন। বুঝা গেছে? এখন আরেকটা কনফিউশন তৈরি হয়েছে, এই কনফিউশন আমি জানি না, তৈরি হওয়াটা স্বাভাবিক, যে ভাই ক্যারেক্টার না ওয়ার্ডটা কি আর ক্যারেক্টার কি? ধরেন আমার সোনার বাংলা, এই যে আমার সোনার বাংলা পরের লাইন আমি বলবো না ভাই, এই পরের লাইন বলা যাবে না। তো আমার সোনার বাংলা, এখানে দেখেন এই যে এটা হলো, আমারটা হলো একটা ওয়ার্ড, সোনার হলো একটা ওয়ার্ড, বাংলা হলো ওয়ার্ড। এটা হলো 3টা ওয়ার্ড, 3টা শব্দ। ওয়ার্ড মানে হলো শব্দ, AMAR, এই 4টা হলো ক্যারেক্টার মানে হলো অক্ষর। শব্দ আর অক্ষর বোঝা গেছে? শব্দ মানে হলো প্রতিটা শব্দ, আর অক্ষর মানে হলো প্রতিটা অক্ষর। মানে 1-2 বাচ্চাদের যেভাবে বলে না, এরকম আ সরে আ মকার মা র, এখানে 3টা অক্ষর। আমারটা হলো একটা শব্দ। বুঝা গেছে? তারপরে কনসেপ্টটা ক্লিয়ার হোক ভাই। হয়তো কারো মনে একটু ডাউট ছিল, ক্লিয়ার হয়ে গেছে, হয়তো বা বলতে পারছেন না। অনেক সময় হয় না এই ধরনের সিম্পল লজিকগুলো আমরা ভুলে যাই, এটা স্বাভাবিক। আপনি যদি না ভুলেন তাহলে হবে কিভাবে? ওকে, কিওয়ার্ড পার্সেন্টেজটা কমপ্লিট। আর কিছু বোঝানি লাগবে? কিওয়ার্ড পার্সেন্টেজ থেকে আমরা কি জানতে পারছি? যে আমরা যখন একটা কন্টেন্ট লিখবো, কন্টেন্টের মধ্যে টার্গেটেড কিওয়ার্ডটা 1000 ওয়ার্ডের কন্টেন্ট লিখলে 5 বার লিখবো, 500 ওয়ার্ডের কন্টেন্ট লিখলে 2 বার বা 3 বার লিখবো, 2000 এর জন্য হলে 10 বার লিখবো। ওকে, বুঝা গেছে? বাহ, এত ভালো স্টুডেন্ট গুলার নিয়ে আমার সংসার, এত ভালো স্টুডেন্ট নিয়ে আমার সংসার। 1 ঘন্টা কিভাবে চলে গেছে বুঝতেই পারছি না আজকে। কন্টিনিউ করি, আজকে 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক, আজকে অন পেজ ক্লিয়ার করে যাবেন। না গেলে আপনাদের বেঁধে ধরে নিয়ে রাখবো। ক্লাস করবা না? হ্যাঁ, ক্লাস করবা না? আমি কি এখানে মাহফুজুর রহমানের গান শোনাইতেছি? আমি তো ইনফরমেটিভ জিনিসগুলো শেয়ার করতেছি। এখন আরেকটু রয়েছে ভাই, এখন কন্টেন্ট আপডেট জিনিসটা কি? হৃদয় ভাই, কন্টেন্ট আপডেট জিনিসটা কি এবং কন্টেন্ট আপডেট আমরা কেন করব? কন্টেন্ট আপডেটটা হলো, ধরেন একটা
টাইটেল আপনি পাইলেন, হ্যাঁ একটা টাইটেল আপনি পাইলেন, ধরেন ওয়েডিং ফটোগ্রাফার ইন 2020, আরেকটা টাইটেল হলো ওয়েডিং ফটোগ্রাফার ইন 2021। আপনি কোন টাইটেলের মধ্যে ক্লিক করবেন, 2021 না 2020? তার কারণটা বলেন তো কি? তার কারণটা কি? আপডেট, ট্রেন্ডিং। এই যে দেখেন বিষয়গুলা আমাদের মধ্যেই আমরা কিন্তু বুঝতে পারতেছি। তো এখন এই কন্টেন্টটা কিভাবে আপডেট করবেন, আপনি আপনার ক্লায়েন্ট যদি হয় তাহলে তারে কিন্তু যখন আপনার সাথে প্রজেক্টটা শেষ হবে, দেখেন এখানে একটা ট্রিক্স বলে দিই। ধরেন কোনো ক্লায়েন্ট আপনার সাথে অন পেজের কন্ট্যাক্টটা শেষ করে ফেললো, আপনি অন পেজ করে দিলেন, কন্ট্যাক্টটা শেষ করে দিল। শেষ করার আগে আপনি বলবেন যে স্যার every 6 months you have to update your content, every 6 months you have to update your content। তখন যদি তার মাথায় এই জিনিসটা থাকে 6 মাস পরে কন্টেন্ট আপডেট করতে হবে, কার কাছে আসবে? যদি আপনি ভালো সার্ভিস দেন আপনার কাছেই তো ফিরে আসবে। ভালোবাসা দিয়ে ক্লায়েন্টে আগলে রাখুন ভাই, সে কখনো আপনাকে ছেড়ে যাবে না। ভালোবাসা দিয়ে ক্লায়েন্ট আগলে রাখুন, সে আপনাকে কখনো ছেড়ে যাবে না। আপনি তার মনের মধ্যে জায়গা করে নিন, বুঝছেন? আপনি তার মনের মধ্যে জায়গা করে নিন, বুঝছেন? আপনাকে তারে মনে রাখতে হবে না, সেই যাতে আপনারে মনে রাখবে। বুঝা গেছে? সেই যাতে আপনারে মনে রাখে। এখন ক্লায়েন্ট আপনারে মনে রাখবে, তার জন্য কি করতে হবে? ক্লায়েন্ট আপনাকে মনে রাখে এই জন্য কি করতে হবে? ক্লায়েন্টের বউরে নিয়ে ভাইগা যান ভাই, ক্লায়েন্ট আজীবন মনে রাখবে, বুঝছেন? কোনোভাবে পাঠাইয়া ক্লায়েন্টের বউরে নিয়ে ভেগে যান, দেখবেন আজীবন মনে রাখবে। আরে কে বলছে বেস্ট সার্ভিস দিতে হবে? বেস্ট সার্ভিস না ভাই, ক্লায়েন্টের সাথে যখন কথা বলবেন তখন তারে জিজ্ঞেস করবেন যে ইউ হ্যাভ এনি ডোসার, ইউ হ্যাভ হাউ ওল্ড আর ইউ? সে যদি বলে আমি 30-30-র আশেপাশে, তখন বলবেন যে আপনার ওয়াইফের নাম্বার দেন, কথা বলতে বলতে কোনোভাবে পটায় ফেলেন, পটায় নিয়ে যান ভাই। ক্লায়েন্ট 6 মাস কেন, প্রতি রাত্রে আপনার কথা মনে করবে, প্রতি রাত্রে আপনার কথা মনে করবে। এখন দেখেন প্রতি রাত্রে আপনার কথা কেন মনে করবে, তার পেছনের কারণটা হলো যে প্রতি রাতে তার বউর কথা মনে হবে, বউ কার কাছে আছে? বউ আপনার কাছে আছে, ওই সূত্রে আপনারা মনে করবে, বুঝছেন? তো বারবার আপনার কাছে ফিরে আসবে। জাস্ট কিডিং, আপনি আপনার বেস্ট সার্ভিসটা দেন যাতে করে সে আপনাকে আজীবন মনে রাখে। একটু রিফ্রেশের জন্য মজা করলাম আর কি। আই থিঙ্ক আমাদের মাইন্ড রিফ্রেশ হয়ে গেছে যতটুকু হওয়ার দরকার। দুষ্টু ভাইয়া, পরকিয়া না, এটা পরকিয়া বলে নাকি? ওকে, ফ্যান্টাস্টিক। ওকে, আমরা আরেকটা কনসেপ্ট ক্লিয়ার করব, তারপরে আজকে আমরা ক্লাস শেষ করে ফেলবো। আরেকটা কনসেপ্ট ক্লিয়ার করব, ইন্টারনাল আউটবাউন্ড লিঙ্কস, একটু হার্ড জিনিস, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখে ফেলবো সরাসরি, এটা আমি আপনাদের প্রেজেন্ট করব না। কিওয়ার্ড ক্যানিভাইলাইজেশন, কিওয়ার্ড ক্যানিভাইলাইজেশন জিনিসটা কি? জাস্ট এটা আপনাদের কোনো কাজে লাগবে না, এটা জানার জন্য জেনে রাখবেন। যারা নিজের বাচ্চাই নিজে খেয়ে ফেলে, অনেক ধরনের প্রাণী আছে। তো ক্যানিভাইলাইজেশন জিনিসটা হলো নিজের মাংস নিজে খাওয়া। ক্যানিভাইলাইজেশন জিনিসটা হলো নিজের মাংস নিজে খাওয়া, এই জিনিসটা মনে রাখেন। ক্যানিভাইলাইজেশন জিনিসটা হলো নিজের মাংস নিজে, ক্যানিভাইজেশন, আচ্ছা যাই হোক, ক্যানিলাভাইজেশন যাও যেটাই হোক। ওকে, এটা মানে হলো নিজের জিনিস নিজে, সরি নিজের মাংস নিজে খেয়ে ফেলা। এখন এইটারে কিওয়ার্ড ক্যানিভাইলাইজেশন কেন বলা হয়? কিওয়ার্ড ক্যানিভাইলাইজেশন বলা হয় তার পেছনের কারণ হলো, ধরেন আপনি 6 মাস আগে
ওয়েডিং ফটোগ্রাফার নিয়ে একটা কন্টেন্ট পাবলিশ করছেন, বাট আপনার মনে নাই, বুঝছেন? 6 মাস পরে আপনি আবার ওয়েডিং ফটোগ্রাফার টার্গেট করে আরেকটা কন্টেন্ট পাবলিশ করে দিয়েছেন। তখন একটা ওয়ার্ডের জন্য একটা কিওয়ার্ডের জন্য কয়টা কন্টেন্ট আপনার র্যাঙ্কিং এর জন্য দৌড়ে থাকবে? আপনি 2টা। দেখেন সিম্পল লজিক, দেখেন আপনি সেম কিওয়ার্ড দিয়ে 2টা কন্টেন্ট গুগলে বলে দিয়েছেন যে 2টা রানের মধ্যে আছে, 2টারে পাবলিশ, কিন্তু গুগল তো কখনো 2টারে পাবলিশ করবে না। একটা ওয়েবসাইটের জন্য 2টা কন্টেন্ট কখনো, একটা কিওয়ার্ডের জন্য একটা ওয়েবসাইটের 2টা কন্টেন্ট কখনো গুগল সামনে আনবে না। তখন কি হবে যে গুগল ভাববে কোনটারে আনবে কোনটারে আনবে না। সিম্পল লজিক বুঝেন, কোনটারে আনবে কোনটারে আনবে না। দিন শেষে কোনো কন্টেন্টকেই গুগল সামনে নিয়ে আসে না। তো কিওয়ার্ড ক্যানিবালাইজেশনটা হলো আপনি একটা কিওয়ার্ড যখন পাবলিশ করে দিবেন, ওই কিওয়ার্ড নিয়ে চিন্তা করা বাদ দিয়ে দিবেন যে ওই কিওয়ার্ড আমি আর নতুন করে টার্গেট করব না। যদি আমি নতুন করে টার্গেট করতে চাই তাহলে আই হ্যাভ টু ডিলিট মাই প্রিভিয়াস আর্টিকেল, দেন আই উইল অ্যাড মাই নিউ। বুঝা গেছে কিওয়ার্ড ক্যানিবালাইজেশন জিনিসটা? এখন আপনাদের সাথে মেইন টপিকসে আসি। আমি কিছু জিনিস নোটিশ করছি যে আপনারা ক্লাস করার পরে আর এগুলা রিক্যাপ করেন না। কিওয়ার্ড ক্যানিবালাইজেশন জিনিসটা হলো সিদরাতুল মুনতাহা আপু, একটা কিওয়ার্ড নিয়ে আপনি 2টা কন্টেন্ট পাবলিশ করেন না। যদি আপনি ওয়েডিং ফটোগ্রাফার নিয়ে একটা কন্টেন্ট পাবলিশ করে ফেলেন তাহলে ওয়েডিং ফটোগ্রাফার নিয়ে আর কোনো ধরনের কন্টেন্ট আপনি পাবলিশ করেন না। বুঝা গেছে? একটা কিওয়ার্ড নিয়ে আপনি একটা কন্টেন্টই পাবলিশ করেন, এইটাই কিওয়ার্ড ক্যানিবালাইজেশন। ওকে, এখন দেখেন আপনাদের লাস্ট কিছু কথা বলে নেই। অন পেজ যা জানছেন তার বাইরে কিছু না, যা জানছেন তার বাইরে কিছু না। হয়তোবা আপনারা অ্যাডভান্সলি আরও কিছু জানতে পারবেন, তবে অন পেজের এতটুকুই সীমিত সংখ্যক অ্যাডভান্স লেভেলের, এইটাই অন পেজ এসইও। তবে আজকের ক্লাসের ধরেন আপনাদের প্রথম কথা আসছে টাইটেল কি, টাইটেলের জন্য কি কি করবেন, তারপরে আসছে হলো ইউআরএল কি, কন্টেন্ট কি, হেডিং টেক কি। আমি প্রতিটা স্টুডেন্টের কমেন্ট চেক করব। আমি বলছিলাম না যে কুইজ দেই না, আপনারা প্রতিটা কনসেপ্ট কি বুঝতে পারছেন না বুঝতে পারছেন না আবার রিক্যাপ করে কমেন্ট সেকশনে দিবেন। আমি কিন্তু আবার বলতেছি যে আপনারা রিপিট দেখবেন, দেখার পরে ওই কমেন্ট সেকশনে জানাবেন নিজের ভাষায়, নিজের ভাষায়। আপনি যদি সিলেটি ভাষাভাষীর মানুষ হন তাহলে সিলেটি ভাষায় কইবা যে টাইটেল হইল গিয়ে অখটা, টাইটেলের অলা অলা করতে হইব, অলা করলে টাইটেল পারফেক্টলি হয়ে যাব, অলা কইবা। কেউ যদি ডাকাইয়ে ওইন তাহলে আপনার দিয়ে ডাকাইয়ে পাবে কইবা। তো যে জেলা ফারুন অলা কইবা, বাট আপনারা নিজের ভাষায় কইবা। আপনারা নিজের কথা নিজের ভাষায় আপনারা কমেন্টস করে দিবেন, যাতে করে আর কি আপনাদের দেখেন দিন শেষে আপনিও যাতে বুঝতে পারেন অথবা আমিও বুঝতে পারি যে না আমার স্টুডেন্টটা বুঝতে পারছে। তো আগামীকালকে কয়টার সময় আপনারা ভিডিও পাবেন এইটা বলেন তো? দ্য টাইম উইল 10টা। ওকে, আমরা পোস্ট করে দিচ্ছি, সরি এন্ড করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক বড় একটা ক্লাস গেল। আগামীকালকে কিন্তু প্র্যাকটিক্যাল আছে আপনাদের, বুঝছেন? আগামীকালকে আপনাদের প্র্যাকটিক্যাল আছে।